বাড়িতে মেয়ে আনো? সাজের হাতে ঝুলছে লাল রঙের ইনার। হৃদ থমথম পেয়ে খেয়ে পালাক্রমে সাজের মুখের দিকে ও হাতের দিকে তাকালো। কল্পনায় তো সুন্দর সুন্দর জিনিস ঘটে, এত বাস্তবিক কল্পনায় না হয় মেয়েটা তাকে একটা চুমুই খেতে পারত, অথচ তা না হয়ে এটা কি হচ্ছে? এমন লজ্জাজনক কল্পনা কে করে ভাই? হৃদের কলিজা ছিঁড়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ভীষণ অসহায় বলতে লাগলো, ট্রাস্ট অন মি, তুমি ছাড়া কেউ নেই আমার লাইফে। সাজের গলার স্বর আরও করুণ হয়ে উঠল। তাহলে তুমি পরো এগুলো? জরাক্রান্ত অবস্থায় হৃদ লাফিয়ে উঠল। সাজের হাত থেকে এগুলো নিয়ে লুকোতে গিয়ে দুবার উষ্ট্র খেলো। শেষমেশটা ট্রাউজারের পকেটে লুকিয়ে ফেলে এদিক ওদিক তাকিয়ে এবার নিজেকে লুকানোর জায়গা খুঁজতে লাগলো। থমথমে মুখে বলল, আমার লাস্ট বার্থডেতে এক হারামি বন্ধু গিফট করেছিল। এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? চোখ সরাও, আমি লজ্জা পাচ্ছি। সাজ চোখ সরালো না। চোখ দুটো সদ্য ভূমিষ্ঠ হওয়া ঘোড়ার ডিমের আকৃতির মতো বড় বানিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, তোমার বার্থডে কবে গেছে? 6.5 মাস আগে। আর তুমি 6.5 মাস ধরে এই জিনিসটা এখানে রেখেছ? হৃদের ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। সে সাফাই দিয়ে যাচ্ছে, তবু খেয়াল ছিল না। খেয়াল কেন থাকবে? সব খেয়াল কই থাকে? অন্য মেয়েদের ওপর? হৃদ নথমুখী হয়ে দাঁড়িয়ে রইল। কল্পনা ও বাস্তবের সংমিশ্রণ এতই দৃঢ় হয়, মনে হচ্ছে এসব সত্যিই ঘটছে। পুরো 8 ঘন্টা 30 মিনিট 1800 সেকেন্ড। হৃদের ভ্রমণ কেটে গেল। পরবর্তী মুহূর্তে থম মেরে তাকিয়ে রইল সাজের দিকে। হতবুদ্ধি সাহনী তার বিমূঢ় কণ্ঠ। সাজ, মেয়েরা বহুবার প্রেমে পড়ে, কখনো একটু একটু করে প্রিয় পুরুষের গোটা পুরুষত্বের প্রেমে পড়ে যায়, কখনো বা তার মুখের নিজের ডাকনাম শুনে আচমকা প্রেম সাগরে ডুব মারে। ব্যাপারটা কেমন যেন সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল সাজের। হতভম্বের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ, 5টা সেকেন্ড। আর তারপর নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টায় মেতে উঠলে এদিক ওদিক তাকিয়ে নিজেকে ব্যস্ত করে নিয়ে বলল, সাজের মতিগতির দিকে তীক্ষ্ণ ছাউনিতে তাকিয়ে রয়েছে হৃদ। বাস্তবতা কঠিন, রুড। প্রজ্বলিত ছাউনি দেখা হলো। হাফ ছেড়ে বিছানায় বসলো সে। সাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে এসেছো কেন? ঠোঁট উল্টে ফেললো সাজ। কোনো সমস্যা? সমস্যা তো বটেই। কি সমস্যা? সাজ হাতের সব কিছু ফেলে হৃদের সামনে এসে দাঁড়ালো। পরনে গাঢ় সবুজ রঙের কুর্তি, একটা সাদা রঙের ওড়না, কোমরে গোজা চুলগুলো কাটা দিয়ে মাথায় আটকানো। গামের বদলতে কয়েকটা চুল কপালে গালে লেপটে রয়েছে। অষ্টাদশের ছোট্ট শ্যাম মুখটার দিকে হৃদ স্থির তাকিয়ে রইল। একই প্রশ্ন আবারও করা। এবার হৃদ বলল, হঠাৎ আসা জলোচ্ছ্বাসে কার কি ভালো হয়েছে? কি? প্রথম দফায় সাজ চমকে গেল। অবুঝের মতো ফেল করে তাকিয়ে রইল কিছুটা সময়। ছোট্ট ওই বাক্যটা বুঝতে তার বেশ অনেকটা সময় লেগে গেল। তারপর সে ঠোঁট চেপে ধরল, মাথা নাড়ল দুধারে। হৃদ বলল, কিছু সত্যি উত্তর চাই, দেবে? জিজ্ঞেস করুন। তুমি কি আমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ? সাথীত্যস্ত করতে করতে বলল, অ্যাফেকশন? জানি না, সম্ভবত না। তবে কি? মনে যা আছে জানাও। সাজ বড় করে শ্বাস টানল, আর তারপর বলল, মনে যা চলছে তা জানালে আমি লজ্জায় মারা পড়ব। ঠাট্টার এক হাসি হৃদের ঠোঁট জুড়ে গেল। রসিকতা সুরে হৃদ বলল, তাই নাকি? তবে তো শুনতেই হয়। আমি পারবো না। পারতেই হবে। ইস না। হ্যাঁ, তবে কানে কানে বলবো। ঠিক আছে ম্যাডাম, তাই বলুন। সাজ সত্যি সত্যি হৃদের কানের কাছে মুখ নিল। পিসপিসানো আওয়াজে বিড় করে বলল, আসলে আপনি আপনাকে আমাকে পরে বলবো, আমার শরম করে। আর এই কথা বলে সাজ বহু দৌড় লাগালো। হৃদ ভ্যাবাচেকা খেয়ে কিছুক্ষণ বসে রইল। মেয়েটার চোখের সামনে থেকে গায়েব হতে সম্ভবত 1 ন্যানো সেকেন্ডও লাগেনি। কি হলো এটা? সাজ রান্নাঘরে চলে এলো। মস্তিষ্কে ঘুরতে লাগলো হৃদের বলা সেই কথা। হঠাৎ আসা জলোচ্ছ্বাসে কার কি ভালো হয়েছে? হয়নি তো কি হয়েছে? এবার হবে। সাজের কপালে বাস 3টা। ঠোঁটের কার্নিশে মুচকি হাসি হয়ে লিপটে গেল। আজ পূর্বিকা শাড়ি পরে এসেছে রাফির সাথে দেখা করতে। শাড়ি সে সামলাতে পারে না ঠিক, তবে পরলে খুব অদ্ভুত লাগে। অনেকটা দুপুরের ঝলমলে রোদ্দুরের এক
অখণ্ড বাঁকা চাঁদ যেন কিছুটা অগ্নিকুণ্ডে প্রতীয়মান, বরফের মূর্তির মতো শান্ত, শীতল ও অপার্থিব সৌন্দর্যের মলিনতা এমন সুন্দর দেখায় পূর্বিকাকে। সেই সৌন্দর্য দেখার জন্য মনের চোখ লাগে, বাহিক্য দৃষ্টি তো কেবল কটাক্ষই করা যায়। যেমনটা রাফি করে বসলো দেখা মাত্র। রেস্টুরেন্টে ঢুকে পূর্বিকাকে দেখে রাফি বিদ্রুপের হাসি দেখিয়ে বলল, কি হ্যাঁ ললনা, রাতে ঘুমাও না নাকি? চোখের নিচের গর্তে দেখছ? কাজল কেনার জন্য পয়সা খরচ করা লাগে না। রসিকতা কেন জানো পূর্বিকের গায়ে তীক্ষ্ণ সূচ দিয়ে বিঁধল। অস্বাভাবিকতার সাথে মেয়েটা স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে বলল, হ্যাঁ তোমারই কাজকাম। প্রেমিকার চোখের কাজল কেনার পয়সাটা বেঁচে গেল, তোমারই লাভ। হো হো করে হেসে সামনে বসলো রাফি। তারপর বলো, আজ এত রং করে শাড়ি পরার কারণ কি? এমনি পড়তে পারি না নাকি? পারো, কিন্তু তুমি কি আয়নে নিজেকে দেখেছো? তোমার ড্রেসিং সেন্স মেবি গতবারের বন্যায় বেসে গেছে। ক্যাটক্যাটে সবুজ রঙের শাড়ির সাথে কেউ ক্যাটক্যাটে লাল রঙের ব্লাউজ পরে তোমার পুরায় আধ খাওয়া তরমুজের মতো লাগতেছে। মায়েরই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল পূর্বিকা। তারই মধ্যে রাফি ফের বলল, ওই তরমুজের মতো তো লাগতেছে, সেই সাথে আরো কিছু একটা, কি জানি পেটে আসতেছে, মুখে আসতেছে না। এই পূর্বী হেল্প করো তো, কি যেন করো না ভাই। পূর্বিকা হতবুদ্ধি হয়ে তাকিয়ে থেকে বলল, আমি কিভাবে বলবো? তাই তো, তুমি কিভাবে বলবা? মনে পড়ছে, কি তোমাকে রং জ্বলে যাওয়া বাংলাদেশের পতাকার মতো লাগতেছে। এটা পারফেক্ট, কি জোশ। পূর্বিকার কান্না পেয়ে গেল, সরিষের মতো অভিমানী কান্না, অথচ তার ম্যাচিউরিটি তাকে কাঁদতে দিল না। শক্ত পাথরের মতো বসিয়ে রাখলো। খাবার পরিবেশন করলেন ওয়েটার। রাফি খাওয়া শুরু করে ফের বলল, তো বলো কি অবস্থা? ভালো রাফি, তোমার কি অবস্থা? আমার তো সবসময় ভালো থাকে, কিন্তু তোমারে দেখে ভালো মনে হইতেছে না। এই 24-এর যুবতী বয়সে একটু তরতাজা থাকবা, গায়ে জোশ থাকবে, চোখ মুখে একটা আলাদাই গ্লো থাকবে, কি না? ঠিক না, অথচ তোমারে দেখলে মনে হয় 5-10 বছর ধরে সংসার করতেছ, 2-3টা বাচ্চা সামলাইতেছ। এভাবে হলে কি চলবে? আমার চেয়ে তোমার বয়স বেশি মনে হয়। আমার আম্মা তো দেখেই আমার দিকে জুতা ছুঁড়ে মারবে যে কি মেয়ে পছন্দ করছি। এরকম হলে চলবে না। পানির বোতলটা এদিকে পাশ করো তো। রাফি হাঁপিয়ে উঠলো কথা বলতে বলতে। পূর্বিকা পানির বোতল এগিয়ে দিল। রাফি পানি খেয়ে বলল, তুমি খাচ্ছ না কেন? হাসলো পূর্বিকা, খিদে নেই, তুমি খাও। আগে বললেই হতো, এখন খাবার অর্ডার করার পর এটা বলতেছো কেন? সরি, ভুল হয়ে গেছে, বিলটা আমি পে করে দিচ্ছি। আচ্ছা দাও, আমার একটু কাজ আছে রাফি, যাওয়া লাগবে। হ্যাঁ যাও। পূর্বিকা সত্যি সত্যি বিলটা দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল। কিছু সম্পর্কের তেতো ভাবটা বাড়তে বাড়তে বিষাক্ত হয়ে পড়ে। তারপরে সেখানে থাকা যেন জেনে শুনে বিষ পান করার মতো ব্যাপার। পূর্বিকা সানন্দে দুঃখ পেতে মরিয়া, তাই তো বিগত সময় ধরে একটু একটু করে বিষ পান করে যাচ্ছিল। এখন আর মৃত্যুও হচ্ছে না। পরিশেষে সব কিছুরই একটা সীমান্ত থাকে। রেস্টুরেন্ট থেকে বেরোতে বেরোতে পূর্বিকা সেই সীমান্তে পার করে ফেলল। ওদিকে রাফি যেন অতীতের জালে আটকা পড়ে রইল। শাহজাজ হৃদের জন্য রান্না করছে ঘরে, ঝড়ের ঘরে। সে সময় স্যুপটা খেয়ে হৃদ স্বাদ বোঝেনি ঠিকই, তবে এখন তো বুঝতে পারছে মুখটা যে একটু তেতো হয়ে আছে, সেটুকু না হয় বাদই দিলাম। তাছাড়া যে স্বাদ দুইজনের খাওয়ার মতো। তরকারিতে ডালের চামচের 1 চামচ ভর্তি লবণ, 2 চামচ ভরে হলুদ ও সামান্য মশলা দিয়ে রেঁধেছে, সেটা কি বলা যেতে পারে? স্বাদ ঠিক বলেছিল, সে অমৃত রান্না করে। একবার তার হাতের রান্না কেউ মুখে দিলে আমৃত্যু জিভ থেকে স্বাদ সরবে না। এমন স্বাদ লেগে থাকবে যেন জিভটা বাসন মাজার স্পঞ্জ দিয়ে ঘষলেও উঠবে না। সে কথা হৃদ হারে হারে টের পেলে। তরকারি দিয়ে 2 লোকমা ভাত খাওয়ার পর হৃদ বলল, জ্বরের মুখে ভালো লাগছে না, একটু ঢাল দাও। শাহজ ভাতের মধ্যে 2 চামচ ঢাল ঢেলে দিল। স্মিথ হেসে বলল, কেমন হয়েছে? ভালো। হৃদ অল্প একটু ভাত মাখিয়ে মুখে নিতেই চোখ মুখ বন্ধ করে ফেলল। চিবাতে আর ইচ্ছে করছে না। ডোক গিলে সবটা পেটের ভেতর চালান করে দিয়ে বলল, ডালে কয় চামচ চিনি দিয়েছ? চিনির বয়ামে যে ছোট চামচ ছিল না, ওটার 8 চামচ। কম হয়েছে? আমারও মনে হচ্ছিল আর একটু দেওয়া লাগবে। দাঁড়াও, আমি বয়ামটা আনছি, তুমি ভাতের ওপর ছিটিয়ে নাও। কার কাছ থেকে শিখেছো এসব? একজন ইউটিউবার, সেই জোশ রান্নার চ্যালেঞ্জ নেয়, দারুণ লাগে। আর কি দিয়েছো ডালে? মেথি, তিসি আর কালো জিরা। দেখতে সুন্দর লাগছে, খেতেও ভালো হবে নিশ্চিত।
আমি ছুলে দেই এগুলা, এত সিল্কি লাগে, খেতে কেমন? অমাই। সাজের চোখ দুটো জল জল করে উঠল, উৎফুল্লতা নিয়ে বলল, আর একটু দেই। হৃদয় নিজের জন্মের পর থেকে করে যাওয়া ভাবগুলির হিসেব করে যাচ্ছিল। হিসেব করে দেখা গেল কোথায় কোথায় অর্ণবকে লাথি মারা ছাড়া সে তেমন আহামরি দোষ করেনি, নাকি করেছে মনে পড়ছে না তার। প্রাণপণের চেষ্টা চালিয়ে তা মনে করতে লাগলো। অবশেষে আর না পেরে খাবারের প্লেটটা একটু পাশে সরিয়ে রেখে টেবিলে মাথা ঠেকালো। আজই অর্ণবের কাছে মাস্ক চাইতে হবে। সাজ অস্থির হয়ে উঠলো। কি হয়েছে, ঠিক আছো? না, তুমিও মাফ করে দাও। সাজ কাঁদো কাঁদো গলায় বলল, ও মাফ চাইছো কেন? তুমি না মাফ করলে এমন শাস্তি সবসময় পাওয়া লাগবে। তুমি মাফ চেও না স্বামী, আমি তোমায় অনেক আগেই ক্ষমা করেছি। জ্বর বেশি লাগছে, কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি আমার স্বামীকে আর কষ্ট দেবেন না প্লিজ। সাজের কান্না ভেজা কণ্ঠ শুনে হৃদের বলতে ইচ্ছে করলো, শাস্তি তো তুমি দিচ্ছ গিন্নি, এমন কি পাপ করেছি তোমার সাথে যার জন্য এভাবে কিডনিতে ভূমিকম্প সৃষ্টিকারী শাস্তি দিচ্ছ? সাজ নিজের রান্না খেয়ে দেখেছ আর কাছে খারাপ লাগেনি? হ্যাঁ, ডালটা একটু মিষ্টি হয়েছে, সে এর আগেও এমন ডাল বানিয়েছে, তার কাছে মজা লেগেছে। তবে তরকারিতে যে লঙ্কাটাও বাদিয়েছে রেখেছে তা দেখেনি। হৃদের আশঙ্কাজনক অবস্থা দেখে তার খটকা লাগলো। সরিয়ে রাখা প্লেটের এক পাশ থেকে একটু তরকারি মুখে নিল সে, আর তারপর সোজা ছুটলো বেসিনে। বমি আসবে আসবে করেও গলা অবধি এসে ফিরে গেল। অবশেষে শ্বাস যখন ডাইনিংয়ে এসে বসলো, তখন আর সে হৃদকে নিজের চেহারা দেখাতে পারে না। হৃদ শব্দ না পেরে টেবিল থেকে মাথা তুললো, বাঁকা চোখে তাকালো সাজের দিকে। প্রথমে বিস্মিত হলো, আর তারপর সাজকে তারই অনুকরণ করে টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে বসলো, তোমার কি হয়েছে? সাজ মাথা তুলতে পারলো না, কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে মাফ করে দাও স্বামী। হৃদ অবুজের মতো শুধালো, মাপ তো আমি চাই, তুমি কেন চাইছো? কি উপলক্ষে? সাজ মুখোমুখি বসার টেবিলে থুতনি ঠেকিয়ে হৃদের দিকে তাকালো, ঠোঁট উল্টে তার চোখ মুখে অসহায়ত্ব। বেচারি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলল, স্বামীর নির্যাতনের জন্য। স্বামী প্লিজ মাফ দাও। তুমি খেয়েছো নাকি? মাত্র। সর্বনাশ, অমৃতের স্বাদ কেমন? লজ্জা দিও না তো, মরে যাচ্ছে এমন স্বাদ। হৃদের হৃদয়ের মাঝে বাজ, ঠোঁটের এক পাশে এটে রয়েছে শীতল হাসি। অমন হাসি সহজে দেখা যায় না, বোঝা যায় না। অনুভূতির বিষয় তো সোজা উপলব্ধি করে নিতে হয়। হৃদ উঠে দাঁড়ালো, সাজার মাথার চুলগুলো সামান্য এলোমেলো করে দিয়ে বলল, 5 মিনিট ওয়েট করো এখানে, একদম নড়বে না। কেন? প্রশ্ন না, থাকো। হৃদ কিচেনে চলে গেল, আর তার 5 মিনিট পর দুটো ডিম ভাজি করে নিয়ে এলো। ডিমের প্লেটটা টেবিলের এক পাশে সরিয়ে রেখে দুটো প্লেট সোজা করলো, আর তারপর দুটোতে ভাত বাড়তে বাড়তে বলল, দুপুরে খেয়েছিলে? সাজ মাথা নাড়ল, সময় পাইনি। আপনি তো কল দেননি গতকাল থেকে। বাসায় আসতেই মা জানালো আপনি অসুস্থ, তাই চলে আসছি। ভালো ভাত রান্না করেছ, লজ্জা দেবেন না। না আসলেই, ডিম ভাজি দিয়ে অল্প একটু খাও, রাতে অনলাইন অর্ডার করে দেবা। হৃদ খাবার বেড়ে সাজের দিকে প্লেট এগিয়ে দিল, নিজেরটাও সামনে নিয়ে বসলো। সাজ অবাক হয়ে হৃদকে দেখছে। এত নমনীয় সে, এত দায়িত্বশীল। যা খাইয়েছে সে, অন্য পুরুষ এলে একটু হলেও কটু কথা শোনাতো, কিংবা নিশ্চুপ থাকলেও। অথচ হৃদ অভিযোগ নেই কোনো। সাজকে হা করে তাকিয়ে থাকতে দেখে হৃদ বলল, কোনো সমস্যা? না। খাও। খাচ্ছি। সাজ ভাতের প্লেটে হাত দিল এবং ভাত নেড়েই গেল 2 মিনিট দূরে। সে গরম খাবার খেতে পারে না, ঠান্ডা হলে তারপর খায়। সাজ তার খাবার ঠান্ডা হওয়ার অপেক্ষায় রইল, আর হৃদ অপেক্ষায় রইল তার বউয়ের খাবার মুখে তোলার। আর কিছুক্ষণ পরে সাজ লক্ষ্য করলো হৃদ তার খাবার মুখে দেওয়ার আগ অব্দি নিজে খায়নি। খাবার শেষে রুমে আসতে সাজ বলল, আসুন জ্বর আছে কিনা দেখি। সাজ বক্স থেকে থার্মোমিটার বের করতে যাচ্ছিল। হৃদ সেটুকুর সময় তাকে দিল না। লম্বা 2টা কদমে এগিয়ে এলো ছোট্ট মানবীর সম্মুখে। হৃদ লম্বায় তার চেয়ে অনেকটা বেশি, কাজে খানিকটা ঝুঁকে দাঁড়ানো লাগলো। সাজ থতমতে খেয়ে তাকালো। লোকটা এমন কেন করলো? কি সমস্যা বা কি চায়? কিছুই মেয়েটা বুঝতে পারলো না। বড় বড় চোখ দুটো দিয়ে তাকিয়ে রইল তাই। সেকেন্ড বিলম্বে জনাব বললেন, রানী সাহেবা জ্বরটা দেখুন। সাজের ডান হাতের উল্টো ফিটটা উঠে এলো হৃদের কপাল বরাবর। জ্বর নেই, অনেকটা সুস্থ। সাজ হাত সরালো না, সেভাবেই দাঁড়িয়ে রইল। হৃদ ও প্রিয়তমা স্ত্রীর এটুকি স্পর্শ লোভে ঝুঁকেই দাঁড়িয়ে রইল। কিছুটা অসুখ কেবল অসুস্থতা থেকেই আসে না, কিছুটা একাকিত্বের অগ্নিমেশা।
অথচ বৃষ্টি গাছ হওয়া মাত্র জ্বর বিছানার সাথে লিপ্টে থাকে সে। সেই জ্বরের স্থায়িত্ব 3 রাত, অথচ আজ 1 রাতে সেরে উঠছে সে। কেন? সে একা নেই, তার খেয়াল রাখার জন্য একজন আছে। সে কষ্ট পেলে এই মেয়েটা ঠোঁট উল্টে কাঁদতে লাগবে। তার হাজারটা বদ অভ্যাসে এই মেয়েটাই বকতে বকতে বুকে এসে যাবে। কি আনন্দ! এত আনন্দের সাথে অসুস্থ থাকা যায় নাকি? হৃদ নতমুখী হয়ে স্মিত হাসলো, ধীর শব্দে বলল, জ্বর ছেড়ে ঘামছি ম্যাডাম, আই নিড এ শাওয়ার। যেতে পারি? সাজ লাফিয়ে তাকে ছেড়ে দাঁড়ালো। বুকের ভেতরে জ্বালা দিতে থাকা অসহ্য হৃৎপিণ্ডটা লাফিয়ে বেড়াচ্ছে। সাজ বড় করে একটা শ্বাস টানলো, আর তারপর দমাটকে দাঁড়িয়ে রইল। মেয়েটা এহেন কাণ্ডে ঋণ গাল টেনে দিয়ে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এমন অচেনা অজানা ও অশ্বরিক অনুভূতির জন্য তার অপেক্ষা 18টা বসন্ত। সাজের পাগল পাগল লাগতে শুরু করলো। মেয়েটা বোধহয় সত্যিই পাগল হয়ে উঠল। সে পুরো বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেলে সবকিছু কেমন তার সবকিছুতেই তার স্বামীর সুবেশ। এত সুখ এসবে? হৃদে শাওয়ার নিয়ে রুমে ফেরার আগে সাজ ভদ্র হয়ে গেল। একদম শান্ত মেয়ে সেজে এক কোণায় বসে রইল, এদিক ওদিক তাকালো না পর্যন্ত। সাজের এমন নাটক দেখে হৃদ না হেসে পারল না। সাজ তাকালো, কালো ট্রাউজার, অলিভ রঙের টি শার্ট আর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে হাসি। সাজ কি আরেক দফায় মরে যাবে, নাকি গিয়ে টুক করে গালে একটা চুমু খেয়ে এসে এমন ভাজা মাছটাও উল্টে লক্ষ্মী বাচ্চা সেজে থাকবে? ইস, বাচ্চা শ্যাম গাল দুটো লাল, বাইরে থেকে দেখা গেল। টাওয়ালটা এগিয়ে দিয়ে বলল, স্ত্রীর দায়িত্ব আছে না? এমনি এমনি তোমার ভরণ পোষণ করছি, কাজকাম করো তবেই না খেতে পড়তে দেব। সাজের কাজকাম হচ্ছে হৃদে চুল মুছে দেওয়া। সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। অবুঝের মতো টাওয়ালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আর তারপর চুল মুছে দিতে লাগলো। হৃদের চুলগুলো আকারে মাঝারি ধরনের, স্বাভাবিকের তুলনায় একটু বড়ই বলা যায়। ভেজা চুলগুলো মুছে দিতে দিতে সাজ সাংসারিক আবেশে হারিয়ে গেল। এমন একটা মিষ্টি সংসারই তো সে আজম্মা স্বপ্নে সাজিয়ে রেখেছিল। তার অন্য মনস্কতায় আচমকা হৃদ বলে ওঠে, সন্ধ্যা। সানজিদা আফরিন সাজ, সানজিদা, সানজি, আফরিন, এসবের পরে সন্ধ্যা নামটা তার জন্য নতুন। কেউ কখনো ডাকেনি। প্রিয় পুরুষের মুখে এমন ডাকনাম শুনে কাজে চমকে গেল সাজ। বিস্ময়ে চোখের পাতা জমে গেল, চোখ কাঁপতে লাগলো তীর তীর করে। সেকেন্ড 2 হাতও থেমেছিল, তাও চলমান হলো। হাওয়ায় বাসার সত্যের অসত্যতা পেয়েছ কি? পেয়েছি। আমি নিজের মুখে বললে বিশ্বাস করতাম না হয়তো, তখন সামনে প্রমাণ পেলেও মানতে চাইতাম না, কারণ আপনার মুখ থেকে শোনা সত্য আমার কাছে তখন মিথ্যেই মনে হতো। আনমনে হাসল হৃদ। আর এখন আমার পৃথিবীর একমাত্র সত্যি আপনি। বিশ্বাস কেবলই আপনার চোখ, যত্ন, আপনার বেড়ে দেওয়া এক থালা ভাত, গুরুত্ব, নিজে না খেয়ে আমার খাওয়ার অপেক্ষা, সম্মান, স্পর্শের আকাঙ্ক্ষা সত্ত্বেও অনুমতির অপেক্ষা। হৃদের হাসি পথস্থ হলো। শাস্তাকে ছেড়ে দাঁড়ালো, তাকালো হৃদের বাদামি বর্ণের ঘোলাটে চোখের দিকে। হৃদয়ের মাঝে পড়লো লম্বাটে 3টি বাজ। সে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলুন। উত্তরের নিশ্চয়তা দাও, তারপরেই বলবো। স্বাভাবিক হয়ে হেসে ফেললো সাজ। কেন, কঠিন কিছু নাকি? তাই একটু চিন্তা নেই, যে কোনো উত্তর দিতে পারবো। বড় করে শ্বাস নাও। নিলাম। স্বাভাবিক হও। হলাম। চোখ বন্ধ করো। করলাম। গা ছেড়ে নরম হয়ে বসো। বসলাম। এখন আরো একবার শ্বাস টানো। ভালোবাসো? সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল সাজে। বন্ধরত চোখের পাতা কেঁপে উঠল। প্রশস্ত হাসিটা সংকোণে অস্থিরতার প্রতি কিরূপে ধরা দিল। সাজের উত্তরের অপেক্ষায় হৃদ তাকিয়েছে। সাজ একটু আগে হৃদের সামনে চেয়ার টেনে বসেছিল। হৃদ তার দুপাশে হাত রেখে চেয়ারটাকে আরেকটু কাছে টেনে নিল। দেহের জাকি লাগলো সাজের আচমকা প্রতিক্রিয়ায় চোখ খুলে ফেলল। সরাসরি তাকালো হৃদের চোখের দিকে, আর সেখানে তাকিয়ে রইল। আর তার কিছু ভাবার প্রয়োজন পড়ল না, কোনো বোঝাপড়াও করল না। মনের সাথে সংযুক্তি স্থাপনে অবিলম্বে বলে উঠল, বাসি। হৃদের চাহনি আরও গাঢ় হলো। চোখাচোখির এই মুহূর্তে হৃদের ঠোঁটের কার্নিশ ঘেঁষে
বাঁকা হাসি মেয়েটার দেখা হলো না। নির্বিশেষে চোখের দিকে তাকিয়ে থাকতেই গম্ভীর পুরুষটির মুখ থেকে বের হলো দীর্ঘস্বরের সেই হ্রাস ধ্বনি। ইউ শিওর? কতটা? 99.99%। সাজের দুদিক থেকে হাত সরিয়ে হৃদ শব্দ করে হেসে ফেলল। নিজেও কিছুটা পিছে সরে বসল। তাকে হাসতে দেখে সাজ কপাল কুঁচকে ফেলল। ছোট্ট মুখটা হয়ে উঠল গম্ভীর। হাসির কি আছে? হৃদ উঠে দাঁড়ালো, টাওয়ালটা নিয়ে বারান্দায় চলে গেল। সাজে পিছে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে বলুন? হৃদ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখনো ভালোবাসতে পারোনি। সাজের মুখ থমথমে হয়ে এলো। বললেই হলো নাকি? সে কতটা নিশ্চিত তা তো বলেছে, তাও এভাবে বলার কি আছে? এটা তো রীতিমতো অপমান। সাজের খুব কষ্ট লাগলো। সে ফিরে যেতে গেলেই হৃদ বলে উঠল, ম্যাডাম। পিছে না তাকিয়ে সাজ উত্তর নিল, কি? ভালোবাসার নিশ্চয়তা পার্সেন্টেজে নয়, হ্যাঁ নাতে হয়। ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকালো সাজ। আপনি নিশ্চিত যে আমার ভালোবাসা এখনো ত্রুটি আছে? জি। তবে চলুন অনুভূতির দাবি দাওয়ায় নিশ্চিত না হওয়া অবধি যোগাযোগ সীমিত করে ফেলি। এবার বোঝাপড়াটা নিজের সাথেই করব। আমিও দেখতে চাই দূরত্বে কি দূরে যাওয়ার বাহানা বানায় নাকি কাছে আসার তৃষ্ণা বাড়ায়। সাত ছেলে গেল এটুকু বলে হৃদের জ্বর আচমকা কেমন মাথা ছাড়া দিয়ে বাড়তে লাগলো। 21-এর টকবগে স্পৃহা নিয়ে যুবক যেমন দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হয়, ঠিক তেমন করে হৃদ হাসল। বিড়বিড় করে অদৃশ্যতা অশ্রবণীয় আওয়াজে বলে উঠল, যদি দেখো তোমার পাশে কেউ নেই, মনে রেখো বাতাসেই ছড়িয়ে থাকবো আমি, কিংবা দূরে নিও তোমার গায়ের সুবাসেই মিশে থাকবো, তবু আমার প্রিয়তমা স্ত্রী শোনো, তোমাকে একা রাখবো না, তুমি নিশ্চিত হও। হৃদ হাসি থামিয়ে ফেললো আর চোখে তাকালো অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে। ফের বলে উঠল, এরপর যখন তুমি আমার কাছে আসবে, আমার পৃথিবী এলোমেলো করা প্রবল জলোচ্ছ্বাসের মতো ভালোবাসা নিয়েই আসবে। সেদিন আমি তোমাকে সর্বোচ্চ প্রেম ছেনাব। সাজ, অদিতি, উপমা তিনজন স্কুলের বন্ধু। প্রতিটা স্কুলেই তিন বন্ধু সার্কেল থাকে, যেখানে একজন সাজের মতো উদাসীন, একজন অদিতির মতো খামখেয়ালি ফোনে সারাক্ষণ মশগুল থাকে, তো আরেকজন উপমার মতো সব কিছুতে ভীষণ সিরিয়াস। উপমা সব সময় টপ করে এসেছে ক্লাসে, তবে অ্যাডমিশনের সময় মেয়েটা গুরুতর অসুস্থ হয়ে পড়ে, পা পিছলে পড়ে মারাত্মকভাবে আহত হয়, পরীক্ষা দিতে পারে না, এখনও বেড রেস্টেই আছে। উপমা সাজের ফুফাতো বোন। যেহেতু উপমা বেশিরভাগ সময় সাজেরই বাড়িতে থাকতো, কাজেই সঙ্গলোভে অদিতিও চলে আসতো। এইভাবেই একদিন ধীরে ধীরে অর্ণবের প্রতি অদিতির অনুভূতি জন্মেছিল, যা এখন মাটির কত গভীরে শেকড় ছড়িয়েছে, বেচারি ধরতে পারে না। ধরে অবশ্য কাজে নেই। অনুভূতির ব্যাপার জটিল, এর জটিলতা বোঝা দায় কেবল খোলা যায় না। অদিতি সে চেষ্টাও করে দেখে না, তবে কৈশোরের প্রথম ভালো লাগাকে সে কবে থেকে বুকের ভেতর আগলে রেখেছে তা কাউকে জানতে দেয়নি। আজ উপমাকে কল দিল সে। তার ধারণা উপমা প্রেম করছে, নয়তো হোয়াটসঅ্যাপের স্টোরিতে এসব কী দেয় প্রতিদিন, এত চকোলেটস, এত ফুল। তাদের তিনজনের বন্ধুত্বে কোনো সিক্রেট কখনো ছিল না। যদি কেউ কোনো কিছু লুকিয়ে যায়, বাকি দুইজন টের পেলেও তা নিয়ে কিছু বলে না। অদিতিও সেই ব্যাপারটাই মেনে যাচ্ছিল এতদিন। তো যাই হোক, আজ কল দিল, আর কল দিতে ওপাশ থেকে হাস্যোজ্জ্বল উপমা বলে উঠল, কিরে সিনিয়র, দিনকাল ভালো চাই? মেয়েটার 1 বছর পিছিয়ে গেছে, এটা সে হাসি খুশিভাবেই মেনে নিয়েছে। তাই তো সাজ আর অদিতিকে সিনিয়র বলে ডাকে। অদিতি মাথা নাড়ল, বলল, ভালোই যায়। তোর পায়ের অবস্থা কি? বেটার, অল্প অল্প হাঁটতে পারি, কিন্তু একটানা বেশিক্ষণ পারি না। আচ্ছা, বাড়ি আয় একদিন। হ্যাঁ যাব। অদি, আমার তোকে আজকাল খুব অন্যমনস্ক লাগে। তুই কি ছেঁকা টেকা খেয়ে বেকা হয়ে আছিস? কি যে বলিস না, মনে তো তাই হয়। শোন, এমন কিছু হলে আমাকে বলিস, আমার অনেক সুন্দর সুন্দর কাজিন আছে, তোর মাথা ঘুরে যাবে। এমন হেসে ফেললো অদিতি। তার আসলে মাথা ঘুরে আছে উপমার একটা কাজিনের উপর। আচ্ছা, এই কথা কি বলে ফেলবই? এখন বলা উচিত অদিতির বোধ হয়। অদিতি বলতে গিয়েও বলল না, চুপ করে শুনল, আর তারপর বলল, আর তুই আমাকে দেখে যদি মনে হয় ছেঁকাখোর, তোকে তো লাগে প্রেমে। অদিতিকে কথা শেষ করতে দেওয়া হলো না। উপমা চকিত বলে উঠল, এ বাবা,
আমাকে এখন জিজ্ঞেস করিস না, আমি পরে বলবো। বলার মতো কিছু আছে? এটুকুই বল। উপমা বেশ লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। আর তখনই উপমার রুমের দরজা খোলার শব্দ হলো। সঙ্গে সঙ্গে আরও এক পুরুষালী আওয়াজ শুনতে পেল অদিতি, বেশ অস্পষ্ট, খানিকটা ঝাপসা আর অনেকটা পরিচিত। সে উপমাকে বলল, তো চকলেটস আর ফ্লাওয়ার্স নিয়ে আমার তোকে কিছুক্ষণ দেখার সুযোগ করে দে। কার সাথে কথা বলছিস? ফোন সরাতো। উপমা তড়িগড়ি করে কল কেটে দিল। ওদিকে অদিতি থম মেরে বসে রইল। বুকের ভেতর কি যেন হচ্ছে। আশঙ্কার শব্দটা এত খারাপ কেন? মস্তিষ্ক ফেটে যাচ্ছে ইফ অ্যান্ড ইফ নট এর দ্বিধায়। এবং অবস্থায় সাজ রুমে প্রবেশ করলো। দৌড় পড়িয়ে উঠে বসলো অদিতি। নিজেকে লুকানোর সর্বোচ্চ চেষ্টা তার। প্রেমে পড়লে মানুষ অভিনয় শেখার শুরু করে, প্রেমে ব্যথিত হলো মানুষ অভিনয় শিখে ফেলে। অদিতি সম্ভবত এইমাত্র দ্বিতীয় ধাপে এসে পা ফেলল। চোখ দুটো অত্যাধিক শান্ত, আওয়াজে তেমন শীতল। সাজকে দেখেই বলল, কই গেছিলি? ঠিক আছিস? সাজ মুচকি হাসলো। বর মহাশয়ের কাছে ছিলাম। জ্বর এসেছে তো খ্যাতমত করলাম। অথচ তার ধারণা আমি নাকি তাকে ভালোই বাসি না। তার ধারণা পান পাতার সাথে চিবুতে ইচ্ছে করছে। চল নিচের টং থেকে পান কিনে আনি। তুই যা, আমার ঘুম পাচ্ছে, আলসেমি পাচ্ছে। আচ্ছা, ফুড পান্ডায় পান অর্ডার করা যাবে? হ্যাঁ, তোর শ্বশুর স্টল দিয়ে রেখেছে না? আমার শ্বশুরের চুলের বিজনেস, পানের না। চোখ মুখ কুচকে ফেললো অদিতি। সুনির বিজনেস? সিরিয়াসলি? সাজ বুংবাঙ্গা করে বলল, ওই আর কি। সুন মানে বোঝাচ্ছি কসমেটিক্সের বিজনেস। মেয়েরা সাদা ক্রিম কিনে আমার শ্বশুরের দোকান থেকে। আমিও ভাবছি কিনবো কিনা। আমার স্বামী আমার চেয়ে 10 সেট পরশা। দূর, কি মনে করিয়ে দিলি রে অদি, বুকে জ্বলছে। দেখি শর্ত সামনে থেকে আমার এই বিছানায় সিট হতে দে। অদিতি সরে দাঁড়ালো আর সাজ সত্যি সত্যি বিছানায় লাফিয়ে শুয়ে পড়ল। বুকের ভেতরে আজ তার অন্যরকম প্রশান্তি। সাজের নিজের অনুভূতির নিশ্চয়তায় হা না পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে। 1 দিন, 2 দিন, 2.5 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 8 মাস, 15 মাস, 1 মাস, 1.25 মাস। হতবিহ্বল হয়ে বসে রইল সাজ। অনুভূতির হে নতুন নিশ্চয়তা সে হৃদকেও মুখোমুখি পাচ্ছে না। আগে তো তাও হুটহাট সামনে পড়ে যেত, ইদানিং সেটাও হচ্ছে না। কল আসছে না, টেক্সট সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা করে, দিনে 5-7টা। এখন কেবল রাত্রে টেক্সট গড়িয়েছে। প্রতিবারই হৃদ নিয়ম করে টেক্সট করে। সেগুলো কিছুটা এরকম হয়, ইটস এভরিথিং ওকে, ডোন্ট স্কিপ ফুড, রাত করে বাইরে থেকো না, ডোন্ট স্টে আপ টু লেট, টেক্সট ইফ ইউ নিড সামথিং, স্টপ ওভার থিঙ্কিং, আনহেলদি খাওয়া দাওয়া কমাও, নো নিড টু অ্যাক্ট ওকে অল দ্য টাইম, ইটস বিন এ লং ডে, রেস্ট। এরকম প্রতি রাতে এক একটা টেক্সট। গত রাতে জিজ্ঞেস করেছিল হেডেক কমেছে কিনা, মেডিসিন নেয় যেন। অথচ সাজ তাকে একটা বারও মাথা ব্যথার কথা জানেনি। কীভাবে যেন জেনে যায়, বুঝে যায়। সাজ উপভোগ করে আর অপেক্ষা করে। তেমনি এক রাতে, আজকেরটা অন্যান্য সময়ের মতো রাতে 10:30 থেকে 11:30টার মধ্যে হৃদের টেক্সট আসবে। সাজ ঘড়ি দেখে ফোন হাতে নিয়ে বসে রইল। আজ তার টেক্সট এলো না। 12টা বেজে গেল। সাজ প্রচণ্ড অস্থির ও অতিষ্ঠ হয়ে উঠল। অদিতি ঘুমোচ্ছে। সে বারান্দায় গিয়ে বসল। নিচ থেকে টাইপ করতে লাগলো একটা টেক্সট। ডাক্তার সাহেব, আমি ধীরে ধীরে তোমার দূরে সরে যাওয়া দেখে আটকে উঠছি। তুমি কি এটাই চাইছো, নাকি ইচ্ছে করে আমাকে শায়েস্তা করছো? আমি পারছি না আসলে। ক্যাম্পাসে যাওয়ার সময় মাঝে মধ্যেই মনে হয় তুমি আশেপাশে আছো। বাসায় আসার সময়ও তোমার উপস্থিতি টের পাই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরেক জোড়া পায়ের শব্দ শুনে। বাজার করতে গেলেও ওই মাছের গন্ধের মধ্যে থেকেও আমি তোমার নিজস্ব স্মেল পাই। এলোমেলোভাবে উদ্দেশ্যহীন পথ হাঁটতে গিয়ে মনে হয় আমার ঠিক পিছেই এক পথেই আরও একজন হাঁটছে। আমি চমকে যাই, পিছে থাকায় আর প্রতিবারই কাউকে পাই না। আচ্ছা, এটা কেন হচ্ছে? অনিশ্চিত অনুভূতি কি এমন প্রগাঢ় হয়? সর্বোচ্চ দৃঢ়তার দৃষ্টি দিয়ে পাথরকে তুলোয় পরিণত করা যায়? বরফকে জ্বলন্ত অগ্নিকুণ্ড আর শূন্যতায় তোমার উপস্থিতি। তুমি কি এখনো বলবে যে আমার অন্তরাত্মা তোমাকে অন্তরে স্থান দেয়নি? আমি সে কথা মানব না, বিশ্বাস করব না। আমার মনে হয় তোমার থেকে নেওয়া আমার সময়গুলো সমাপ্তি টানার সময় এসে গেছে। আমার মনে হয় এখন তোমার কাছে ফেরার উপযুক্ত সময়। মনে হয় এবার যদি দেরি করি আমি দারুণভাবে হারবো। আমি হারতে চাই না।
সাজ টাইপ করতে করতে তার ফোনে কল চলে এলো। সেই টেক্সটটা আর পাঠানো হলো না। হুট করে এই বুকটা ধক করে উঠল। স্ক্রিনের উপর জল করছেন ডাক্তার সাহেব নামটা। বিগত 38 দিন ধরে কলে কথা হয়নি। সাত সময় নিয়ে কল রিসিভ করলো। উপাস থেকে বেশ হইল গম্ভীর পুরুষালী কণ্ঠ। ম্যাডাম, বেশি দেরি করছেন না? সাজের নিঃশ্বাস গলায় আটকে আসছে। উপর নিচ মাথা নাড়ল সে, তবে মুখে কিছু বলতে পারল না। রিত তা বুঝে নিয়ে বলল, ফ্ল্যাটে আসতে পারবেন আগামীকাল সকালে? একটু প্রয়োজন আছে। শাস্তরিতে উঠে দাঁড়ালো। টালমাতাল অবস্থায় সোজা ফেলতে পারছে না। কোনো মতে 2 কদম এগিয়ে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। শান্ত কণ্ঠে বলল, এখন আসলে সমস্যা? ওপাশে গম্ভীর পুরুষটির ঠোঁটের কার্নিশে ফুটে উঠল মুচকি হাসি। যা কিছু সব আপনারই, দ্রুত আসুন। সাজের ভিতরের অনুভূতির নিশ্চয়তায় হানাতে পেতে অনেকটা সময় লেগে গেছে। আর দেরি করা চলবে না। হয়তো এখনই হান, নয়তো কখনোই না। এমন চিন্তাধারা নিয়ে সাজ এই রাতে 12:30 নাগাদ রুমের লাইট জ্বালিয়ে ফেলল। বিছানায় নিবিদ্র রজনীর আশায় পড়ে থাকা নিষ্পাম বান্দাকে জাগ্রত অবস্থায় তাকিয়ে থাকতে দেখে সাজ থতমত খেয়ে গেল। মুখে দুটো বন্ধুজাতীয় শব্দ ব্যবহার করে বলে উঠল, ঘুমাস নাই কিল্লাই? অনুভূতিহীন গলায় অদিতি জানালো, বুকে ব্যথা মনা। ঘুমাসে না? কি খাইছো রাতে? বাজা মুরগি। আর ঘুমাইছো কখন? বিকালে। অথিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়ল সাজ। আর তুমি শালি এখন ঘুমের আশা করো? যা, অ্যান্টাসিড খা একটা। অদিতি উঠে বসলো রোবটের ন্যায়। আধ বোঝা চোখে তাকিয়ে ডুলতে লাগলো। কাট গলায় বলল, সানজিদা, তুমি ঘুরতেছো কেন? আপু, তুমি ঘুরো, দুনিয়া ঘুরে। নেশা করছিস অদি? খাঁটি নেশাখোর লাগতেছে তোরে। নেশার ফিনেই কামারে কাবু করতে পারে না আপু। সেকা খাইছি। অদিতির দুঃখী কণ্ঠ। সাজ ওষুধ আর পানি ওর হাতে দিয়ে ওয়ারড্রপ থেকে একটা শাড়ি বের করলো। অদিতি কাঁদো কণ্ঠে বলল, সেকা আমি খাইছি। পাগল তুই হইছ কেন বন্ধু? কারণ আমার স্বামী ডাকে। তুমি রাতভর কান্দার জন্য স্পেস দিলাম। লাইট বন্ধ করে দিয়ে যাস মনা? আচ্ছা। সাজ একটা সবুজ পাড়ের ম্যাজেন্ডা রঙের শাড়ি পরলো। চুলগুলো সাংসারিক গিন্নিদের মতো খোপায় আটকালো। হাতে দুটো চুড়ি, নাকে নাকফুল। আর তারপর দৌড়ে উপরতলায়। লাইট বন্ধ করতে ভুলে গেছে মেয়েটা। অদিতি উঠার আলসেমি করলো না। এই গরমের মধ্যে পা দিয়ে কাঁথা টেনে চোখ অব্দি ডেকে নিল। ঘুমানোর আগে বিড় করে বলল, আমার কলজার বন্ধু উপমা আর জানের জিগার অর্ণব ভাইয়া আমারে নমুনা বানায় ছাড়লো। 2 জনরে ত্যায্য করে দিলাম। চা। সাজ দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল বাজানোর প্রয়োজন হলো না। দরজা কিঞ্চিত ধা করা। সাজ সেই খোলা জায়গায় দিয়ে এক চোখ ঢুকিয়ে দিল, তবে ভেতরে কিছু দেখতে পেল না। সমগ্রটাই কালো রঙের অন্ধকার। সাজ অন্ধকারের গভীরতা খুঁজতে গিয়ে থেমে গেল। কি এক অদ্ভুত পরিচিত সুবাস না? তার স্বামীর পারফিউম এটা। এখানে অদ্ভুত কি হলো? তার স্বামীর বাসা থেকে তো তার পড়োশির বাড়ির খরগোশের গন্ধ আসবে না, তাই না? তবে এটা পগড়াও বেশ। সাজের বাবুক মুখটা আচমকায় থম মেরে গেল। কপালে ফুটে উঠল 2টো বাজ। ধীরে অল্প খুলে রাখা দরজাটা পুরোপুরি খুলে গেল। একদম সামনে 1 হাত দূরত্বে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রিত। পরনে কালো টি-শার্ট। সাজ মেকি হাসলো, দাঁত কেলিয়ে বলল, হ্যালো। রিত হেসে উঠল আনমনে। ওয়েলকাম ব্যাক টু ইউর হোম ম্যাডাম। থ্যাংক ইউ। সাজ অপ্রস্তুত হলো। অস্বস্তি নিয়ে ফেলে চোখে তাকিয়ে রইল। সদ্য শাওয়ার নেওয়া রিতকে কি তুলনামূলক একটু বেশি স্নিগ্ধ আকর্ষণীয় লাগছে না? আচ্ছা, এভাবে হাবাতের মতো তাকিয়ে থাকলে কি পাপ লাগবে? লাগবে না। তারই স্বামী, সম্পূর্ণ অধিকার আছে এইভাবে তাকিয়ে থাকার। ভেতরে আসবে না? হৃদের প্রশ্নে চিন্তায় বিঘ্ন ঘটল। সাজ চকিত বলে উঠল, না। আরে না। হ্যাঁ, এসো। ভেতরে প্রবেশ করলো সাজ। হৃদ তাকে জানালো আগামীকাল ডাক্তার দেখাতে হৃদের বাবা রৌশন সাহেব উদয়কে সাথে নিয়ে ঢাকা আসবেন। তিনি একটু কঠোর হৃদয়ের মানুষ। ছেলে ও ছেলের বউয়ের আলাদা থাকাটা ভালো চোখে দেখবেন না। সেবার সাজের শ্বশুরবাড়ি থেকে ফেরার পর আফিয়া বেগম বাদে সকলের ধারণা সাজ আর হৃদ একসাথেই থাকছে। হৃদও বিশেষ কৈফিয়ত দেওয়ার অনিচ্ছায় কাউকে সত্যটা জানেনি। এখন রৌশন সাহেব বাসায় এলে যদি দেখেন এই অবস্থা, তিনি রুষ্ট হবেন। সাজ সবটা শুনে বলল, ওনারা কয়দিন থাকবেন? বলতে পারি না। আচ্ছা, আমি সকালে নিচে গিয়ে আমার জামা কাপড় সব নিয়ে আসবো। ঠিক আছে। তারপর 2 জনে চুপ হয়ে রইল। হৃদ কিছু বলতে
চাইছে না, আর সাজ কি বলবে তা ভেবে পাচ্ছে না। এমতো অবস্থায় অনেকটা সময় সাজকে দিয়ে হৃদ বলল, তো আজ থাকবে? সাজের বুকের ভেতরটা দপ করে উঠল, দৃষ্টি বিক্ষিপ্ত, এদিক ওদিক অশান্ত। সে থেমে থেমে বলল, আজ থাকবো? থাকি, কাল তবে সুবিধা হবে। কি বলে? থাকি। থাকো। আচ্ছা, কোন রুমে থাকবো? তোমার ইচ্ছা। ওনারা এলে কোথায় থাকবেন? হৃদের এই ফ্ল্যাটে 3টা রুম, একটা স্টাডি রুম, একটা বেডরুম আর একটা গেস্ট রুম। হৃদ গেস্ট রুমটা দেখিয়ে বলল, গোছাতে হেল্প করো সাজ, সারাদিন কাজের খুব প্রেশার ছিল, এখন এসব একা হাতে করা লাগবে ভাবতেই হাঁপাচ্ছিলাম। তুমি এসে সুবিধাই করলে। আপনার হেল্পিং হ্যান্ড কি করে? হৃদ অসহায়ের মতো হাসল। আমাকে নিরীহ ব্যাচেলর পেয়ে বুয়া একদিন আসেন, 3 দিন আসেন না। এ নিয়ে কিছু বললে তিনি গর্বের সাথে বলেন, তুমি একা মানুষ, 3 বেলা ডিম পোচ খেয়ে কাটাই দিতে পারবা। তাছাড়া যা রেঁধে ফ্রিজে রেখে দিছি 1 মাস কাটাই দিবা। ওনার কথা শুনে ভাবি মন্দ বলেননি, তাই করা যায়। তারপর পড়ে যায় পেশাদে। তারপরও ওনাকে কাজে রেখেছেন কেন? বিয়ের আজকে কয় মাস বলো তো? 4 মাস 11 দিন। ম্যাডাম শুনেন, বিয়ের আগে তো বুয়া মাসে 1 দিন ব্যাচেলর বলে খেফাতেন আমাকে, আর এই বিয়ের 4 মাস 11 দিনে যতদিন ওনার সাথে দেখা হয়েছে ততদিনই আমাকে ব্যাচেলর বলে আখ্যায়িত করেছেন। কেন বলুন তো? সাজ বাবুক হয়ে হলো কেন? কারণ হাজারো মেয়েদের মন ভাঙা ডাক্তার অনয় আহমেদ হৃদ তার নিজের 3 কবুল বলা বউয়ের কাছে প্রতিনিয়ত নাস্তানাবুদ হচ্ছেন। তো ম্যাডাম, সাংসারিক হয়ে আমাকে উদ্ধার করতে চান কবে বলুন? সাজ উদাসীন হয়ে বলল, চলুন সংসার করি, চলুন প্রেম করি, চলুন ঘরে গোছাই। হৃদ হাসতে হাসতে বলল, চলুন। স্বামীর বাড়িতে শ্বশুর ও দেওরের পা ফেলার আগে সাজ আবেগে বিবেক হারানো কাজকাম করা শুরু করে দিল। তখন সকালের একটা সময় গৃহিণী বেশে থাকার জন্য যত রকমের চলাকলা প্রয়োজন সাজ সারা রাত ড্রয়িং রুমে বসে ইউটিউব দেখে শিখে নিয়েছে। হৃদ যতবার তাকে ডেকেছে ততবারই গম্ভীর মুখে সাজ চশমা নাকের ডগে দৃষ্টি ফোনের স্ক্রিনে আবদ্ধ রেখে বলেছে, ডোন্ট ডিস্টার্ব মি ডক্টর, আমি ব্যস্ত আছি। অবাক হয়ে হৃদ জিজ্ঞেস করে, কি কাজে ব্যস্ত? সাজের আলস্য মাখা প্রত্যুত্তরে তখন ওই ছিল, সংসার শেখায় ব্যস্ত। আর তারপর হৃদ না কিছু জিজ্ঞেস করার অবকাশ পায় আর না সেখানে দাঁড়িয়ে থাকার সুযোগ। রাত 1:30 অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীকে সংসার শেখায় সঙ্গ দিয়ে গেছে। এরপর ক্লান্তি, ঘুম ও সারাদিনের পরিশ্রমে মন এখানে পড়ে থাকলেও শরীরটা বিছানা খুঁজছিল। মনের সাথে শরীরের বোঝা পড়ায় হৃদ কখন যে রুমে গিয়ে ঘুমিয়েছে টের পায়নি। পরদিন হৃদ ছুটিতে আছে। রোশন সাহেবও উদয় সকালে বাসে এসেছে, পৌঁছালো 9টার দিকে। সারা রাত জেগে সদ্য চোপায় ঘুমানো সাজ কলিং বেলের শব্দ শুনে জাগ্রত হলো, তবে বেখেয়ালি সে ঘুমের নেশায় টলমল হয়ে আছে। হৃদ আওয়াজ শুনে ড্রয়িং রুমে এলো। সাজকে দেখে হা হয়ে গেল, বিমূর কণ্ঠে জিজ্ঞেস করলো, ঘুমানো? সাজ দুধারে মাথা নাড়ল, না, রুমে যাও। সাজ এলোমেলো পায়ে রুমে গিয়ে উবু হয়ে বিছানায় পড়ে গেল। ওর বিছানায় পড়তে দেরি, ঘুমোতে দেরি হয়নি। তারপর যখন ঘুম ভাঙল তখন বিকেল 4টায়। এর মধ্যে একবারও ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠে সাজার 8 ঘন্টা সময় লেগে যায় এটুকুর হিসেব লাগাতেই, যে সে কে, কোথায় আছে, তার কে কে আছে, রঙের এই দুনিয়ায় সে কেমন ঢঙ্গের। এসব হিসেব করতে করতে সে চোখ খুলল। ঠিক সামনে সোফায় হৃদ বসে বই পড়ছে। সাজ ফিট করে তাকিয়ে রইল। ছাই রঙা টি শার্ট, কালো প্যান্ট ও চোখের চিকন প্রেমের গ্লাস, পরশা মুখে ট্রিম করা দাড়িও মোষ কেমন অদ্ভুত মানানসই। হাত ও বুকের কাছে টি শার্টটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, অথচ ছড়া বুক। হৃদের এত আকর্ষণীয় লাগে। ঘুম থেকে উঠে এমন মাখন যদি সবসময় দেখা যায়। সাজ কেবল এটুকুর লোভে সংসার জীবন কবুল করে নিতে রাজি। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে। হৃদের বই পড়ার পাখি একটু পর পর ঘুমন্ত মেয়েটাকে দেখে যাচ্ছে। এবার তাকাতে সাজ বিড়বিড় করে উঠল, মাশাআল্লাহ, কি সুন্দর বেটা লোক। সাজ শুধু এটুকু বলেই থেমে থাকলো না, তার মুখ দিয়ে আরও মধু বেরোতে লাগলো। এমন হ্যান্ডসাম আমার কপালে লেখা আছে, এটা ভাবতে শিরে শিরে নাচ দৌড়াচ্ছে। নিজের কপালে নিজেই চুম্বাইতে মন চাইছে। ইস, সাজ কি বললো হৃদ শুনতে পায়নি, তবে গম্পরি চোখে মুগ্ধ তার নজর এড়ায়নি। সে সহাস্য মুখে পুনরায় জানতে চাওয়ার তাগিদে বলল, সরি। শ্বাস প্রচেষ্ট হাসল, ঠোঁটে নিয়ে বিশাল এক হাসি, চোখ দুটো ছোট বাঁকানো।
সে মিনমিন স্বরে বলল, কিচ্ছু না। হৃদ বইটা বাস্কেট টেবিলের উপর রেখে বলল, বুঝলাম। বলুন তো কয়টা বাজে? সাজ বাবুক হলো, সেই সাথে দুষ্টুমি, ছেলে মানুষের চাঞ্চল্য, সব যেন মিলেমিশে একাকার। বাতাসে গরম নেই, মানে এখনো রোদের তেজ আসেনি। শিওর 10টা? ওয়েট, এক্সাক্ট টাইম বলি। 10টা 27, তাই না? আমি আবার যা টাইম বলি কেমনি কেমনি যেন মিলে যায়। মিলেছে না? হৃদ মাথা নাড়ল, খুব মিলেছে। আর তারপর দক্ষিণের দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে ইশারা করে বলল, তাকান। 7টা 28। সাজ ঠোঁট উল্টে বলল, টাইম ঠিক করেননি? কি অলস রে বাবা। হৃদ জবাবে কিছুই বলল না, কেবল তাকিয়ে রইল এই আজীব ও জাদুঘরে সংরক্ষণের মতো আধ্যাত্মিক বস্তুটির দিকে। ইউনিক, আনকমন ও ওয়ান পিস শব্দগুলোর প্রতি হৃদের আজন্ম আগ্রহ। তাই বলে যে স্রষ্টা তাকে এমন জিনিস দেবেন, এটা যেন ভাবনাতীত ছিল। সাজের শেষ কথা বলার 3.5 মিনিট পেরোলো। ঘড়ির কাঁটা 28 থেকে 32 এসে ঠেকলো। বেজে উঠল আসরের আজান। সাজ পুরো বোকার মতো তাকিয়ে রইল। আসলে এই বেলা সে ঘুমিয়ে কাটালো। তার অপ্রস্তুত চোখ মুখে এবার হৃদের যে কি হাসি পেল। কিন্তু সদা গম্ভীর যে আলগাভাবে নিজের রূপ যৌবনকে অতিমাত্রিক আকর্ষণীয় রাখা চালাক পুরুষটি হাসতে পারল না। স্রেফ জিজ্ঞেস করলো, কি? সাদ নিজের শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে বলল, আপনার বিছানা অনেক আরামদায়ক ডাক্তার সাহেব। আমি ঘুমিয়ে মজা পেয়েছি, আমি আরও ঘুমাতে চাই। হৃদ মেয়েটাকে নাস্তানাবুদ করার তাগিদে ঠাট্টার স্বরে জানতে চাইল, একা? না, আপনার সাথে। কিং সাইডের বেডে কুইনের। একা ঘুমিয়ে মজা কম। ডাক্তার সাহেব সম্ভবত মনবুলো মানুষ। মেয়েটা যে তার চেয়ে আরও কয়েক কাঠি বেশি শেয়ানা, তা কী করে ভুলে গেল? হৃদ দীর্ঘশ্বাস ফেলে বলল, মুরগি কোথাকার। সাজ স্মিত হাসল। হৃদের বিহ্বল অবস্থার দিকে তাকিয়ে নিজের 2 হাতে গিয়ে দিয়ে বলল, আয় তি তি তি, কই রে আমার মোরগ, আয় আয় আয়, ছু ছু ছু। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এই পর্যন্তই দিলাম। বড় করতে পারলাম না, তার জন্য দুঃখিত। গল্পটার পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।